আসসালামু আলাইকুম। পাইসায়েন্স কেয়ারের এই স্পেশাল লাইভ শোতে সবাইকে স্বাগতম। আজকের লাইভ এই প্রোগ্রামে আমরা কিন্তু গণিত এবং উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করব। এবং এই আজকের শোতে আমাদের দুজন গেস্ট আসবেন, এবং দুজন গেস্ট কিন্তু দুই দেশ থেকে। সো আমরা গেস্টদের ব্যাপারে আরো বিস্তারিত বলবো। তার আগে আমরা একটু গেস্টদের আমাদের স্ক্রিনে নিয়ে নিই। আমরা শুরুতেই স্ক্রিনে নিয়ে নেব আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাদ বুলবুল স্যারকে, এবং তিনি কিন্তু আমাদের সাথে কানেক্ট হবেন দক্ষিণ কোরিয়া থেকে। স্যারকে আমরা কানেক্ট করতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন স্যার, আছেন? পাইসায়েন্স প্রোগ্রামে স্বাগত আপনাকে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবার কিন্তু আমরা কানেক্ট করব আরেক দেশ থেকে, ইংল্যান্ড থেকে গ্রিনিচ ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্স এমএসসি করছেন শেখ রায়ানুল ইসলাম আকাশ ভাইকে। আকাশ ভাই, স্বাগতম। থ্যাংক ইউ। আজকের এই লাইভ প্রোগ্রামে আমরা আলোচনা করব গণিত এবং উচ্চশিক্ষা নিয়ে, এবং শুধুমাত্র গণিত ও উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করে আমরা থামবো না। আমরা তাদের কাছে শুনতে চাইবো তাদের সে দেশগুলোতে তাদের যে জীবন, অর্থাৎ ইংল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াতে তাদের যে জীবন, এই জীবনের সাথে তাদের যে বাংলাদেশের জীবন, সেখানে আসলে পার্থক্য কতটুকু কি। এবং একই সাথে আমরা জানতে চাইবো বাংলাদেশের ইউনিভার্সিটির সাথে সেই ইউনিভার্সিটিগুলোর তুলনা। এবং যেহেতু আমরা আমাদের পেজ থেকে এইচএসসি স্টুডেন্টদের জন্য নিয়মিতভাবে লাইভ ক্লাস নেই, সো আমরা আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের কাছে যে বিষয়টা জানতে চাইবো, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য আমরা জানতে চাইবো যে ইন্টারমিডিয়েট লাইফে যে পড়াশোনা, এটা আসলে ভবিষ্যৎ জীবনের জন্য কত বেশি জরুরি। সো আমরা লাইভ শোটা শুরু করে দিলাম। সো আমরা আমাদের স্টুডেন্টদের বলবো যে তোমরা জয়েন করার পাশাপাশি তোমাদের যেসব বন্ধু বান্ধব আছে, যেটা আমরা যেভাবে ক্লাসে বলি, তোমরা তাদেরকে জানায় দাও, কারণ দুজন অসাধারণ মানুষের অসাধারণ কিছু গল্প আমরা আজকের এই লাইভ শোতে শুনবো। সো তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো, তোমরা তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দাও এবং তোমরা নিজেরা জয়েন করে ফেলো। অলরেডি অনেকেই আমাদের প্রোগ্রামটাতে জয়েন করছে, এবং কন্টিনিউয়াসলি আমাদের প্রোগ্রামের কিন্তু জয়েনের অডিয়েন্স কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। আমরা শুরুতেই স্যারের কাছে যাব। তার আগে একটু স্যারের ব্যাপারে বলে নেই। স্যার খুলনা ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছেন, তারপরে পিএইচডি করছেন চীনের সাংহাই ইউনিভার্সিটি থেকে। তারপর তিনি যোগদান করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং বর্তমানে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এবং বর্তমানে তিনি আছেন দক্ষিণ কোরিয়াতে, এবং সেখানকার পোস্টেক ইউনিভার্সিটি, ওখানে তিনি পোস্ট ডক্টরাল রিসার্চ স্যার হিসেবে কর্মরত আছেন। স্যারের কাছে শুরুতেই আমরা জানতে চাইবো, স্যার আপনার যে এই যে অসাধারণ একটা জার্নি, সেই ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, আপনার এই জার্নিতে আপনার সব থেকে বড় শক্তি কি ছিল, বা আপনি কোন জিনিসটার কারণে এত অসাধারণ কিছু করতে পারছেন স্যার? আপনার সব থেকে বড় শক্তির জায়গাটা কি? আচ্ছা, প্রথমে সবাইকে আর কি আসসালামু আলাইকুম। আমার এই তোফাইলকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। শোনা যাচ্ছে তোফাইল? জি স্যার, সবকিছু ক্লিয়ার। আচ্ছা, তো একটু কারেকশন আছে আর কি। আমার পিএইচডি হলো পিকিং ইউনিভার্সিটি থেকে। পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিন্তু 16তম এখন। তো আমি যখন যাই তখনও সেটা 50-এর মধ্যেই ছিল, 35তম সম্ভবত। তো এখন আরো ইমপ্রুভ করছে র্যাঙ্কিং এ। আসলে এই পর্যায়ে আসার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে তো নিজের গোলটা ঠিক করা, তাই না? যে আমি কি হতে চাই, আমি কি হব, আমি যে পড়াশোনা করি আমার গোলটা কি আসলে লাইফের, তাই না? যেমন আকাশের কথা আমি বলি, আকাশের গোল ছিল কিন্তু বাইরে যাওয়া। সে কিন্তু সব সময় মনে প্রাণে একটা কথাই বলতো, স্যার আমি এখান থেকে বিএসসি করে বাইরে যাব। তো আমি বাইরে যাব, এবং আমার একটা কথা মনে পড়তো, ওই একটা এসএসসি লেভেলে যখন একটা বাংলা গাইড পড়তাম, তো লেখা ছিল যে সেই নির্বোধ যে সফলতা চিন্তা করে কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, তাই না? তো প্রথমে তো হলো গোলটাকে ঠিক করা, তারপরে সেই অনুযায়ী কাজ করা।
যে আমার গোলটা আমাকে ওইখানে আমাকে পৌঁছাতে হবে, তাই না? পৌঁছাতে হবে, এবং এনি হাউ কিভাবে পৌঁছবো, কিভাবে পৌঁছাবো, জীবনে অনেক বাধা থাকবে, তাই না? অনেক সমস্যা থাকবে। আর এ পৃথিবীতে কোনো পথই আসলে মসৃণ না, কিন্তু প্রত্যেকটা পথই হলো বন্ধুর পথ। তো যত বন্ধুরই হোক না কেন, আমার গোলে আমাকে ওখানে পৌঁছাতে হবে। এটা আমার আমার গোল, যেটা ওখানে আমাকে যেতেই হবে। এবং আমি কিভাবে যাব সেটা আমি জানি না। যত রকমের ওয়ে আছে সবগুলা ওয়ে ট্রাই করে আমাকে যেতে হবে। আমি আর কিচ্ছু বুঝি না। মানে একমাত্র ধ্যান জ্ঞান এটাই আমাকে থাকতে হবে যে আমি এটা অর্জন করবই। যদি এরকম ভাবে কেউ লেগে থাকে যে কোনো বিষয়, যে আমি এটা অর্জন করবই, সে যেটাই হোক না কেন, তাহলে অবশ্যই সম্ভব এটা। তো আমার যেটা ছিল সেটা হলো যে আহ প্রচন্ড ইচ্ছা শক্তি, আর একটা হচ্ছে পরিশ্রম, আর সেটার সাথে তো বাবা মায়ের দোয়া, আল্লাহর সাহায্য, এটাকে তো সবসময় রাখতেই হবে। হ্যাঁ, তবে নিজের মন থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে আমি এটা করব এবং আমাকে করতে হবে। কিভাবে করব, কিভাবে করতে হবে, এটা যতগুলো ওয়ে আছে আমাকে ট্রাই করতেই হবে। হ্যাঁ, এবং আমি এটা করেই ছাড়বো। আমি যখন স্কুলে মানে প্রাইমারিতে সম্ভবত, তো আমাকে উম, মানে রাস্তার পাশে বাসের জন্য বসে আছি। তো কোনো এক ভাইয়ের সাথে, আমি চিনি না তাকে, তো তার সাথে আমি ওইখানে কথাবার্তা হলো। তো বলছে, তুমি কোন ক্লাসে পড়ো? বললাম। তো তখন বলছে যে, তুমি কি জানো, জীবনে কিছু শিখতে হলে বা কিছু করতে হলে তিনটা জিনিস থাকলে তুমি কখনোই অর্জন করতে পারবে না। তো আমি বললাম, কি সেই তিনটা জিনিস? তা বলে যে লজ্জা, ঘৃণা এবং ভয়। এই তিনটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না। যদি তুমি শিখতে লজ্জা পাও, যদি তুমি শিক্ষকের কাছে যেতে ভয় পাও একটা জিনিস শিখতে, আর যদি কোনো বিষয় ঘৃণাও করো, শেখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে তোমার এই তিনটা জিনিস থাকলে কখনোই তুমি কিছু অর্জন করতে পারবে না। তো সেদিন থেকে আমার মনের মধ্যে একটা সাহস তৈরি হলো, একটা শক্তি, একটা এটা, যা আমি কখনোই এরপর থেকে কোনো শিক্ষককে আমি ভয় পাইনি কখনো। মানে শেখার ক্ষেত্রে কিন্তু এরকম না যে অন্যায় কাজ করলাম আর ভয় পেলাম না। শেখার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে আমি কখনোই ভয় পাইনি। আমি কোনো কিছু না পারলেই সাথে সাথে আমার স্যারকে গিয়ে বলতাম, স্যার এটা আমার পারিনি, এটা হয়নি, এটা কিভাবে হবে, আমাকে বলতে হবে। তো এই যে লজ্জা, ঘৃণা এবং ভয়, এই তিনটা জিনিস আসলে থাকলে হবে না। আরেকটা বিষয় হলো, আমি তখন ক্লাস 3 তে পড়ি। আমার স্যার এখনো বেঁচে আছেন। তো ক্লাস 3 বা 2 হবে, 3 তে সম্ভবত। তো আমাকে ক্লাসে বলছেন, মানে স্যার মানে সব স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথা বললেন। বললেন যে, আচ্ছা বলো তো, ও কি খায়? ও হলো যে সবজি খায় বা যে মাছ মাংস খায়, তো তুমিও তো সেটাই খাও। মানে উনি জাস্ট দুইটা স্টুডেন্টকে বোঝাচ্ছে এইভাবে। তো সে যদি পারে ওই একই জিনিস খেয়ে, তুমি কেন পারো না? তো তখন আমার কাছে এই জিনিসটা বেশ, তার এই কথাটা আমার খুব লাগলো আর কি। আসলে তো সেটাই, একটা মানুষ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর যেই হোক না কেন, তো সে যে জিনিসই খায় আমিও তো সেটাই খাই। তো সে যদি হতে পারে, আমি কেন পারবো না? তো তার সাথে আমার পার্থক্যটা কোথায়? হয়তোবা আল্লাহ পাকের দেওয়া ব্রেন, এটা তো লিমিটেশন থাকবেই। তো তার হয়তো পড়তে সময় লাগে 4 ঘন্টা, আমার হয়তো 6 ঘন্টা লাগবে, বা আমার 8 ঘন্টা লাগবে। আমি কিন্তু স্টুডেন্ট লাইফে আসলে নিজের একটা ঘরের মধ্যেই থাকতাম বেশিরভাগ সময়। মানে বাইরে কাজ থাক বা না থাক, আমি বেশিরভাগ ঘরে থাকারই চেষ্টা করতাম। এখনো ঘরেই থাকি আর কি, কাজ না থাকলে। তো আমি ওখান থেকে একটা মনের মধ্যে একটা জিনিস কাজ করলো, যে আমি সবসময় বই নিয়ে ঘরের মধ্যে পড়াশোনা করব।
তো এবং অসম্ভবকে আসলে সম্ভব করা যায় যদি প্রচন্ড ইচ্ছা শক্তি থাকে, আর কিছু শিক্ষক যদি থাকে এরকম কিছু ভালো কথা বলে। আমার জীবনে আসলে 2 থেকে 3 জন শিক্ষকের কয়েকটা বাক্য আমার জীবনে কাজ করছে। জাস্ট এরকম যে, ও যেটা খায় তুমিও সেটা খাও, কেন হবে না সেটা? হ্যাঁ। আবার কোনো শিক্ষক দেখা গেল যে একটা কথা বলছে ক্লাসে, তো সেই জিনিসটা আমার হাই স্কুল লেভেলে সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য কাজে লাগছে। কলেজে হয়তো কোনো একটা শিক্ষক একটা কথা বলছে, তো সেটা আমার কলেজ লাইফে কাজে লাগছে। ইউনিভার্সিটি লাইফে ঠিক ওরকম, কোনো একটা শিক্ষক একটা কথা বলছে সেটাই কাজে লাগছে। টোটাল 4 বছর ইউনিভার্সিটি লাইফে বা 5 বছর আমি ওই কথাটাকে ধরেই আমার পথ চলা, মানে ওই 4টা বছর শেষ করা বা 5টা বছর। এই জন্য আসলে এই অর্জনের ক্ষেত্রে শুধু আমার একার না, এইখানে শিক্ষকদের দোয়া, শিক্ষকদের অনেক মোটিভেশনাল যে কথাবার্তা, সেটা আল্লাহ পাকের সাহায্য, নিজের প্রচন্ড ইচ্ছা শক্তি, সাথে পরিশ্রম। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত প্রায় 17-18 ঘন্টা পড়াশোনা করি এখনো পর্যন্ত। আমি এই যশোর ইউনিভার্সিটিতেই 2020 সালেই বা 21 সালের প্রথম দিকেই, এই বছরের প্রথম দিকেই আমি ভোর 4টা পর্যন্ত প্রায় পড়াশোনা করছি আমার অফিসে, একটা না। তো আমি এখনো পর্যন্ত কিন্তু আমি পড়াশোনা করি। এমনও আমার পিএইচডি লাইফে হোক বা যে কোনো সময় আমার প্রয়োজন যেটা, তো আমি সকালে শুরু করলে হয়তো বা আগামীকাল সকালে উঠি। আমার পড়াশোনার রেকর্ড হলো এরকম। তো আমি কেন এরকম পড়াশোনা করি? তো এইখানে পড়াশোনা করার একটা কারণ হলো, আমার স্যার, ইসলাম শিক্ষার এক স্যার, উনি বলছে যে তুমি কতক্ষণ পড়াশোনা করো ক্লাসে। আমাদেরকে প্রশ্ন করলেন যে তুমি কত সময় পড়াশোনা করো। তো তখন বলছে যে আমরা কেউ বলছি যে স্যার আমরা 4 ঘন্টা পড়ি, কেউ বলছে যে 5 ঘন্টা পড়ি, কেউ 3 ঘন্টা, বিভিন্ন কথাবার্তা। তো স্যার বলছে না, আসলে পড়াশোনাটা কিন্তু এরকম হওয়া উচিত না যে 4 ঘন্টা 3 ঘন্টা। পড়াশোনাটা এরকম হওয়া দরকার যে আমার যতক্ষণ হয় না আমি ততক্ষণ পড়ি, ওটার পিছনে লেগে থাকতে হবে। যতক্ষণ হবে না ততক্ষণ আমি পড়ি। আমি কিন্তু আজকে ল্যাবে এসেছি দুপুর 11টার পরে। মাঝখানে বাসায় গিয়েছিলাম বিকাল 5টার পরে খাওয়া দাওয়া করতে। তো দুপুরে খাইনি, আর রাতেও খাবো না, একবারে দুপুর আর রাতের খাওয়াটা হলো বিকাল 5টার পরে আমি শেষ করছি করে এখানে চলে আসছি ল্যাবে। এখন এখানে রাত 10:30 বাজে প্রায়। আমি এখান থেকে যাব রাত 12টার পরে হয়তোবা। তো সকাল 11টার পরে আসা, রাত 12টার পরে যাওয়া, তো 12 ঘন্টা কিন্তু হয়ে গেল আজকে। বলছিলাম যে সাফল্যের প্রথম ব্যাপারটা হলো টার্গেট ফিক্সড করা, এবং টার্গেট ফিক্সড করে ওই অনুযায়ী কাজ করা। যদি টার্গেট ফিক্স না করে ওই অনুযায়ী কাজ করা না হয়, তাহলে এটা সব থেকে বড় বোকামো। এবং এই আপনার পুরো জার্নিতে আপনার অনেকগুলো টিচারের কথা বলতেছিলেন, আপনি আপনার স্কুল লাইফ থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত, এবং আপনি আপনার বর্তমান জীবন সম্পর্কে বলতেছিলেন, এবং আপনি আমার ইউনিভার্সিটি শিক্ষকতা জীবন সম্পর্কে বলতেছিলেন। যাই হোক স্যার, আমরা আপনার কাছে আবারও আসবো, আবারও আপনার কাছে অনেক কিছু আমরা জানতে চাই। এবার একটু আকাশ ভাইয়ের কাছে যাই। আকাশ ভাইয়ের কাছে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে চাই, যে আপনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিতে বিএসসি কমপ্লিট করছেন, এখন ইংল্যান্ডের গ্রিনিচ ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্স এমএসসি করতেছেন। তো আপনি আসলে ইংল্যান্ডে আপনার যে বর্তমান জীবন, এই জীবনে আপনি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যশোরের যে জীবন, এটা আসলে কিভাবে মিস করেন? মানে কোন বিষয়গুলো মিস করেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের সাথে আপনার যে বর্তমান বিশ্ববিদ্যালয়, সেটা কোন বিষয়টা মিস করেন? প্রথম মিস করি হচ্ছে এখানে মানুষ শুধু শুধু টাইম স্পেন্ড করে না, ঠিক আছে, আড্ডা মারে না, ফ্রেন্ডলিনেসটা মিস করি আর কি। ঠিক আছে, ক্লাসমেটরা খুব বেশি ক্লোজ বাংলাদেশে, কিন্তু এখানে সবাই সবার নিজেরটা নিয়ে ব্যস্ত। ক্লাস করতে আসে, তারপরে দেখা যায় লাইব্রেরিতে চলে যায়, যে যার কাজে চলে যায়, বসে বসে রিসার্চ করে, কিন্তু ওই ব্যাপারটা এখানে নাই, এই আর কি। কিন্তু
বাকি সবই অনেকটাই একই রকম। আমরা একটু দর্শকদের কিছু কমেন্ট নেই। তো আমাদের যারা আপনারা দর্শক আছেন, আপনারাও কিন্তু আপনাদের কোনো জানতে চাওয়ার বিষয়, কোনো ব্যাপারে জানতে চাইতেই পারেন। আমরা কিন্তু সেই প্রশ্নগুলো আমাদের গেস্টদের কাছে নিয়ে যাব এবং আপনারা কিন্তু সেই উত্তরগুলো পেয়ে যাবেন। সো আপনারা যারা যারা আছেন আমাদের এই প্রোগ্রামটাতে অনেকেই আছেন এবং আমাদের স্টুডেন্টরা তো অনেক জায়গা থেকেই আছে। সো আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, কোনো কিছু জানতে চাইলে জানতে চাইতে পারেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের গেস্টদের কাছে আমরা বিষয়গুলো জানতে চাইবো। তো আমরা কিছু কমেন্ট গুলো দেখি। আচ্ছা, খুব মজার কমেন্ট, ইংল্যান্ড একটু। আচ্ছা, আমাদের অনেকেই আছে, শহীদ হোসেন, অনেকেই স্যার আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে আর কি। জি স্যার। স্যার এবার হচ্ছে আমরা আপনার কাছে আবার আরেকটু যাই, সেটা হচ্ছে আমরা আপনার কাছে স্পেসিফিক ভাবে যেটা জানতে চাই যে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি যে লাইফ, এই লাইফে সব থেকে জরুরি বিষয় কোনটা, বা কেউ যদি বিদেশে উচ্চশিক্ষা নিতে চায় তাহলে তার কোন জিনিসটাতে সব থেকে বেশি নজর দেওয়া উচিত ইউনিভার্সিটি লাইফে? আমাদের দেশে ইউনিভার্সিটিতে আসলে আমাদের স্টুডেন্টদের সমস্যা, যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই কাজটা করিনি। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার থেকেই একেবারে চেয়ার টেবিলের সাথে লেগে গেছি। আমি চেয়ার টেবিলে গিয়ে যে চেয়ারে বসলাম আর কি মেসে, ওই চেয়ারে ফার্মেসি ডিপার্টমেন্টে ডিসিপ্লিনের এক ভাই ছিলেন। ওনার পজিশন ছিল হলো থার্ড। তো আমি ওই চেয়ারে বসার পরেই থেকেই আমি কিন্তু মানে ডিটারমাইন্ড যে আমি ক্লাসে ফার্স্ট হব। হুম কিভাবে হব ওটা আমি জানি না, আমাকে হতে হবে। তো যেটা বিষয়, আমাদের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে সে যে সাবজেক্টেই যেই ভর্তি হোক না কেন, যে ডিপার্টমেন্টেই, তো কথা আছে না যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। ফার্স্ট ইয়ারে গিয়ে কোনো রকম ইউনিভার্সিটি লাইফটাকে এনজয় করার জন্য পড়ালেখার প্রতি কোনো গুরুত্ব থাকে না। এই যে একটা গ্যাপ হয়ে যায় স্টুডেন্টদের, এই গ্যাপটা কিন্তু আর কখনো 4 বছর পূরণ করা যায় না। তো আর বিদেশে, রায়হান তো বিদেশে আছে, জানেও যে একটা সেকেন্ড একটা মিনিট কিন্তু বিদেশে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তোমার ক্লাসে হোমওয়ার্ক দিবে, ক্লাসে বসেই তারা সলভ করে চলে যায়। সকালবেলা আসবে, লাইব্রেরিতে ঢুকে কোন হোমওয়ার্ক কোন এক্সাম সেটা সব সময়। তো আমরা খুলনা ইউনিভার্সিটিতে সেই ধরনের পরিবেশটা পেয়েছিলাম আর কি, বিদেশের যেটা। বাইরে এসে দেখি যে খুলনা ইউনিভার্সিটির মতোই পরিবেশ, বা একটু প্রেশারটা বেশি আর কি। খুলনা ইউনিভার্সিটিতে আমরা বিকাল 5টা পর্যন্ত মানে ক্লাস করার পরে সকাল থেকে আমাদের আর মনে হতো না যে অন্য কিছু করি, কারণ পরের দিন সকালে হয়তো ক্লাস টেস্ট থাকতো। তো আমি যেটা মানে বলবো আর কি তোমার প্রশ্ন অনুযায়ী, সেটা হচ্ছে যে একেবারে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে প্রথম বছর থেকে একটা মানসিকতা তো তৈরি করতে হবে যে আমি একটা সেকেন্ড একটা মিনিট নষ্ট করব না। এই 4টা বছর, যদি সেই 4টা বছর সে এরকম ভাবে কাটাতে পারে যে আমি একটা সেকেন্ড বা একটা মিনিট নষ্ট করব না, তাহলে তার সফলতা আসবেই। তাহলে তার সফলতা আসবে। আমরা 3জন ফ্রেন্ড ছিলাম আমাদের মানে ছেলেদের মধ্যে। তো আমরা 3জনই খুব এই ধরনের ছিলাম। তো আমাদের মানে আমরা কখনোই সময় নষ্ট করতাম না। 3জন হচ্ছে গ্রুপে কাজ করতাম সব সময়, এবং 3জনই হচ্ছে কেউ আমাদের মধ্যে একজন হয়তো টিউশনি করাতো আর আমরা করাতাম না। তা আমি 2জন হচ্ছে অস্ট্রেলিয়াতে সেটেল, একজন হলো ইউটিএস এর প্রফেসর, ইউনিভার্সিটি টেকনোলজি সিডনি, আরেকজন হচ্ছে ও অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ আছে, ও অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসাবে আছে ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে। হ্যাঁ, আর আমি দেশে ব্যাক করি চায়নাতে আসার পরে। আমরা একই সময়ে 3জন বাইরে যাই, দেশের বাইরে। তো আমাদের 3জনের একটা ইয়ে ছিল, আমরা 3জনই পড়ালেখা নিয়ে অনেক মজা করতাম। এমনও হতো যে একটা অ্যাসাইনমেন্ট করার জন্য 25টা বই পর্যন্ত আমরা লাইব্রেরি থেকে নিয়ে 3জন পড়তাম। তো আমাদের কিন্তু এত দরকার ছিল না, অ্যাসাইনমেন্ট হয়ে যেত যদি 2টা বই নিতাম। কিন্তু আমরা অনেক মানে আমরা সময় নষ্ট করতাম না, আমরা অনেক মানে পড়াশোনা করতাম 3জনই, এবং 3জনই আমরা কিন্তু সাকসেস।
তিনজনই ভালো রিসার্চার এখন। আমি অতটা ওদের মতো অতটা ভালো না, যেহেতু ওরা বিদেশে থাকে। ওরা ভালো রিসার্চার খুব। তো আহ, আমরা তিনজনই ডিগ্রি করছি, এবং তো এটা হচ্ছে যে আমার কাছে যেটা নজরে আসে, যে সময় নষ্ট করা যাবে না। এবং আমি ইন্টারমিডিয়েটে যখন পড়তাম তখন একটা জিনিস চিন্তা করতাম এই তো 2টা বছর কষ্ট করি না, তখন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স হবে। যখন ইউনিভার্সিটিতে পড়লাম তখন মনে হলো 4টা বছর কষ্ট করলে হয়তো বা ভালো কোনো একটা কিছু হবে লাইফে। তো সেটাই, 4টা বছর কষ্ট করলেই কিন্তু অনেক ভালো কিছু করা যায়। মানে অনার্সের 4টা বছর আর কিচ্ছু না। সে যদি অনার্সের 4টা বছর খুব ভালো করে একটু পড়াশোনা করে, একটু সময় নষ্ট না করে, তাহলে কিন্তু অবশ্যই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে যাবেই। এজন্য কখনোই সময় নষ্ট করা যাবে না। এটাই আমার মনে হয়, এর বেশি কোনো চাবিকাঠি মানে এর বাইরে যে আছে এটা আমি বলতে পারবো না। আরেকটা হলো যে ইউনিভার্সিটিতে পড়ালেখা যখন করবে, আসলে পড়ালেখার সময় ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট। সে যখন পড়বে জিনিসটা সে দেখার চেষ্টা করবে, হোক সেটা একেবারে পিওর ম্যাথমেটিক্স, মনে হয় দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে সে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এরকম না যে তার ওই ইয়ারটা পার হয়ে গেল আর এরপরে সে ওটা ভুলে গেল। বিদেশে কিন্তু এরকম না। বিদেশে স্টুডেন্টরা পড়ালেখা করে, বুঝে শুনে পড়ে, এবং তারা যেটা শেখে শেখার মধ্যেই শেখে। তারা কিন্তু ওটা আবার ভোলে না। বলে আকাশ তো আছে, আকাশ জানে যে তাদের বেসিকটা কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ, এটার কারণ কি? তারা সময় দিয়ে পড়ে। আমি এরকম না, ভালো রেজাল্ট করার জন্য একটু পড়লাম, একটা শিট দেখে পড়ে নিলাম, এটা করলে হবে না। বই পড়তে হবে একই বিষয়ের উপরে। অনেকগুলা বই পড়তে, ফর এক্সাম্পল ক্যালকুলাস পড়ছে, তো ক্যালকুলাসের ডেফিনেশনটা বোঝার জন্য তাকে অনেকগুলো বই পড়তে হবে, ভালো ভালো রাইটারের, পড়ে তাকে বুঝতে হবে। তাহলে আর সে কখনোই ভুলবে না এটা। এবং বিদেশে আসলে এরপরে 4 বছর শেষে তার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড হবে, তখন সে একটু ভালো গবেষণা করবে। আকাশ আমার স্টুডেন্ট ছিল বিএসসি, তো ওকে আমি ইমেজ প্রসেসিং এ কাজ করাইছিলাম। তো ওদেরকে অনেক বকাঝকাও করছি আমি। ও এখন বিদেশে গিয়ে বুঝতে পারছে যে কেন স্যার আমাকে বকাঝকা করলো। হ্যাঁ, কারণ এই বকাঝকাটুকু না করলে ওই ইউকে যাওয়া যায় না আর কি, তাই না? তো জি স্যার। তো এইটা মনে করো যে একটু স্ট্রং ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য 4 বছরের সময় নষ্ট করা যাবে না। তারপরে অনার্সের শেষের দিকে এসে যে প্রজেক্টগুলো থাকে, যে থিসিস থাকে, সেখানে খুব ভালো একটা গবেষণা করতে হবে। কারণ তোমাকে বিদেশে নেবেই কিন্তু গবেষণা দেখে। আর তোমার স্ট্রং ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তুমি ভালো গবেষণা করতে পারবে না। তারপরে আইএলটিএস বা টোফেল এগুলো তুমি বা জিআরই, এটা তুমি প্র্যাকটিস করলে পারবে, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু তুমি যদি তোমার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং না হয়, তারপরে ভালো তুমি গবেষক না হও, তাহলে বাইরে গিয়ে কিন্তু সাস্টেইন করা তোমার জন্য অনেক কঠিন, তাই না? তারা তোমাকে রাখবে তোমার আউটপুটের জন্য। তো এর জন্য আসলে মূল কথা হচ্ছে যে সময় নষ্ট করা যাবে না। 4 বছর ধরে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। 4 বছর শেষে যে প্রজেক্ট বা থিসিস গুলা থাকে, সেখানে খুব ভালো কাজ করতে হবে। সাথে সাথে যে দেশে যে রিকোয়ারমেন্ট, যেখানে আইএলটিএস টোফেল বা ওটা ফুলফিল করলেই সে কিন্তু বাইরে যেতে পারবে। হ্যাঁ, আর আকাশ যেহেতু বাইরে গেছে, আকাশে অবশ্যই অনেক থাকে, তাই না? জি স্যার, হার্ডেল তো থাকে। ওর এক্সপিরিয়েন্সটাও বেশি। সবথেকে জরুরি বিষয় হচ্ছে সময়ের ব্যাপারে সব থেকে বেশি সাবধান হতে হবে, সচেতন হইতে হবে। স্যার আমাদের এই বেজে আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের ক্লাস করাই, তারা তো অস্থির হয়ে গেছে যে তাদের প্রশ্নগুলো কেন আমরা আপনাদের কাছে নিচ্ছি না। তো আমরা একটু আমাদের এই সময়টা, তো তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তোমরা কিন্তু তোমাদের প্রশ্নগুলো ঝটপট করে ফেলো। আমরা কিন্তু এবার স্যার আর ভাইয়ের কাছে তোমাদের প্রশ্নগুলোরই উত্তর চাইবো। তো তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রশ্নগুলো এখন করতে পারো। আমরা কিন্তু স্যারদের তোমার নাম সহ প্রশ্নগুলো তাদের কাছে পৌঁছে দেবো। ঠিক আছে রাহাত, তুমি যে অভিযোগ করছিলে এই অভিযোগ কিন্তু শেষ। আচ্ছা, এবার মোর্শেদুল সিদ্দিক ভাই,
জানতে চাইছে স্যার আপনার কাছে সাকসেসের ডেফিনিশনটা কি, স্টুডেন্টদের সাকসেস কিভাবে দেখেন। মোর্শেদুল সিদ্দিক জানতে চাইছে যে সাকসেসের ডেফিনিশন কি আপনার কাছে স্যার। মোরাদুল সিদ্দিক, সাকসেসের ডেফিনেশন হচ্ছে যে কোনো ফিল্ডে সাকসেসের ডেফিনেশন এটাই যে ওই ফিল্ডের সর্বোচ্চ পর্যায়ে যাওয়াটাই সাকসেস। তো আমি যেটা মনে করি, যেমন আমি ইউনিভার্সিটির টিচার, তো আমার সাকসেসটা হচ্ছে একজন ভালো প্রফেসর হওয়া, স্টুডেন্টদেরকে শেখাতে পারবো, আমার স্টুডেন্টরা শিখবে, তারা নতুন কিছু সৃষ্টি করবে, আমার দেশ তথা সারা ওয়ার্ল্ডের মানুষ সেটা দিয়ে উপকৃত হবে। তো এটাই আমার সাকসেস, যে আমি যদি ভালো শিখতে পারি এবং আমার স্টুডেন্টকে শেখাতে পারি। আর স্টুডেন্টদের সাকসেস তাহলে কি হতে পারে, তাদের সর্বোচ্চ পর্যায়ে যেটা, সেটা এখন নিজেই চিন্তা করতে হবে যে তার টপ পিক কোনটা, সেখানে পৌঁছানোটাই তার জন্য সাকসেস। যে যে ফিল্ডে আছে সেই ফিল্ডের সর্বোচ্চ শেখরে পৌঁছানোটাই সাকসেস। স্যার আমাদের একজন স্টুডেন্ট চিটাগং থেকে, সে আপনার কাছে জানতে চাইছে যে কিভাবে পড়লে পড়া মনে থাকবে। আমরা তার কোশ্চেনটা স্ক্রিনে শো করতেছি, সাথী নম্বর। তো আমাদের নিউ স্টুডেন্ট চিটাগং থেকে ক্লাস করে আমাদের ক্লাসগুলো। স্যার ওর কোশ্চেনটা একটু উত্তর দিন। যেভাবে আসলে 3 আর 2 যোগ করলে 5 হয় মনে থাকে, ঠিক ওইভাবে পড়লেই পড়া মনে থাকবে। তার মানে হচ্ছে যে 3টা জিনিস আর 2টা জিনিসকে একসাথে করলে, মানে যোগ করলে যে 5 হয়, এটা সে বুঝে শুনে পড়ছে, যার কারণে সে ভোলে না কখনো। ঠিক এরকম যদি সে প্রত্যেকটা জিনিস পড়ার সময় বুঝে শুনে পড়ে, তাহলে অবশ্যই সে কখনোই ভুলবে না, মনে থাকবে তার, তাই না? স্যার এবার আমরা আরেকজন স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট বগুড়া থেকে ক্লাসগুলো করে আমাদের, রাহাত, ও কোশ্চেন জানতে চাইছে যে আমাদের ক্লাস যখন স্যার করায় আমি কেন জানি মন মন দিতে পারি না, অন্যদিকে যে কিভাবে জাস্ট পড়াশোনায় টোটালি কনসেন্ট্রেট করব এইটাও করতে পারি না, কাইন্ডলি এইটার একটু অ্যান্সার দিন। মানে ওর ক্লাসে যখন স্যার পড়ায় ও কনসেন্ট্রেট করতে পারে না, ওর কনসেন্ট্রেট করার উপায় আমরা একটু স্যারের কাছে এই উত্তরটা না নিই, আমরা রায়হান ভাইয়ের কাছে নিই। স্যারকে অনেকক্ষণ থেকে আমরা কথা শুনতেছিলাম, রায়হান ভাই আপনি এই প্রশ্নটা উত্তর দিলেন যে ওর ক্লাসে কনসেন্ট্রেট করার উপায়টা কি। ক্লাসে কনসেন্ট্রেট করতে গেলে তো সবথেকে বড় কথা হচ্ছে তোমার ইন্টারেস্ট খুঁজতে হবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে তোমার যদি তুমি নিজে জিনিসটাকে বোরিং ভাবো, তাইলে কিন্তু তুমি কনসেন্ট্রেট করতে পারবে না। তো তোমার আগে ভাবতে হবে যে এটা আমি শিখতেছি এবং আমার দরকার আছে এটা, ঠিক আছে? ইন্টারেস্ট খুঁজতে হবে, তাহলে দেখবে তুমি নিজেই জিনিসটাকে তোমার কাছে মজা লাগবে, তুমি কনসেন্ট্রেশন বেশি আনতে পারবে, ঠিক আছে? জি ভাই। ভাই আপনার কাছে আরেকটা কোশ্চেন, আমাদের স্টুডেন্ট নাফিসা ও রংপুর থেকে আমাদের ক্লাসগুলো করে, ও বলছিল যে কম সময়ে কিভাবে ম্যাথ কভার করবো। কম সময়ে ম্যাথ কভার করতে হবে, সেটা হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? বাংলাদেশে তো মানুষ শুধু মুখস্থ করে, ঠিক আছে? ম্যাথের মধ্যেও মুখস্থ বিদ্যা নিয়ে আসে, কিন্তু ম্যাথ হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? বেসিক থেকে বুঝতে হবে। আমি এখানে একটা জাস্ট মানে ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্সটাকে, এটা একটা ল্যাঙ্গুয়েজ, আসলে কিচ্ছু না। কিছু সিম্বল দিয়ে কিছু আমাদের দৈনন্দিন জীবনে যেগুলা ঘটে সেইগুলোকে সিম্বল দিয়ে লেখা, আর কিচ্ছু না। এক্স ওয়াই, সেটাই আর কি। তো কেন 5 এর সাথে এক্স গুণ হলো, কেন 5x প্লাস 3y প্লাস 2 কেন হলো, এই 5টা এক্স এর সাথে যে গুণ হলো, এটা আসলে কি বোঝায়? এইগুলার কিন্তু মিনিং আছে প্রত্যেকটা জিনিস, তাই না? তো যে জিনিস মনে করো যে ওই যে পাটিগণিত করার সময় যেগুলা লেখা থাকে তোমার বড় করে অঙ্ক, সেটা কিন্তু অ্যালজাবরাতে ছোট করেও লেখা যায় সিম্বলিক্যালি, তাই না? Yes. তো ম্যাথমেটিক্সটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ, আর কিচ্ছু না। এটাকে তোমার সিম্পলি নিতে হবে। তুমি আসলে চাইনিজ বা কোরিয়ান বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানো না, এই জন্য তোমার কাছে কঠিন মনে হয়। কিন্তু তোমার কাছে যখন ল্যাঙ্গুয়েজটা তুমি শিখে যাবা, তখন কিন্তু এটা সহজ তোমার কাছে, এবং তুমি অল্প সময় অনেক কিছুই কভার করতে পারবা। যে ভাষাটা জানে, একজন যদি চাইনিজ জানে বা জাপানিজ, সে কিন্তু খুব দ্রুতই কথা বলতে পারে। আর যে জানে না, তার কাছে ওয়ার্ড কিন্তু বেঁধে যাবে। তো তুমি যদি ম্যাথমেটিক্স জানো, বোঝো, তাহলে কিন্তু দ্রুতই কভার হবে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, আমাদের আরেকজন স্টুডেন্ট মৌরিস প্রিয়ন্ত, তার বাসা যশোরে, সে বলছে লন্ডনে পড়াশোনার খরচ কেমন, আকাশ ভাই।
ওকে তাহলে ইন্টারমিডিয়েটেই পড়ে, সে খরচ জানতে চাচ্ছে। লন্ডনে পড়াশোনার খরচ তো একটু বেশি বলা যায় অন্যান্য সব দেশ থেকেই। কম্পারেটিভলি 10-15 লাখ টাকা তো মিনিমাম লাগবে। ঠিক আছে, আর স্কলারশিপ কাভার করে কিছু, কিন্তু নিজের অনেক বেয়ার করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে লাইফ এক্সপেন্স আছে এখানে, এগুলো লাইফ এক্সপেন্স বলা যায় মান্থলি বাংলাদেশে টাকায় 60-70 হাজার টাকা তো লাগবে। এবার একটু স্যারের কাছে, স্যারের স্টুডেন্ট মোহাম্মদ আজহার মাহমুদ। স্যার আপনার ক্লাসের কথা মনে পড়ে গেল স্যার। হুম। স্যার আপনার ক্লাসের কথা মনে পড়ে গেছে। কোন ক্লাস করতো আমার তো মনে নাই, কারণ কোভিডের সময় তো আসলে তো অনেকদিন গ্যাপ, তাই না? সবার সাথেই অনলাইনে ক্লাস করছে আর একসাথে অনেকগুলা কোর্স। যাই হোক, থ্যাংক ইউ আর কি মনে করার জন্য। এবার হচ্ছে আমরা রায়হান ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি যে ইউনিভার্সিটি লাইফ এবং তার পরবর্তী যে লাইফটা, এটার জন্য ইন্টারমিডিয়েটের লাইফটা কত বেশি জরুরি, বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট বা পড়াশোনা কত বেশি ইফেক্টিভ? আমি বলবো ইন্টারমিডিয়েটে হচ্ছে লাইফের গোল সেট করার টাইম, যে তুমি 5 বছর 10 বছর পরে তুমি তোমার নিজেকে কোথায় দেখতে চাও, তারপরে তোমার যেদিকে তোমার ভালো লাগে সেই দিকেই যাওয়া। ঠিক আছে, ফ্লোতে না গা ভাসায় দাও। বাংলাদেশে হচ্ছে চিন্তা করে যে আমি এই হব, ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। ঠিক আছে, কিন্তু আমি আমার যে স্ট্রং পয়েন্ট, আমার যেখানে আমি যেখানে ভালো করতে পারি সেই দিকে আগাইতে হবে। আর হচ্ছে বাইরে যাওয়ার হচ্ছে সেখান থেকে টুকটাক প্রিপারেশন নেওয়া যেতে পারে। ঠিক আছে, প্রোগ্রামিং শেখা যেতে পারে। তারপরে এইগুলো ইংলিশ স্ট্রং করতে পারে, বেস স্ট্রং করতে পারে, এইভাবে আর কি। তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতেও মনে কর বিএসসি যে ঢুকবে, সেখানে যেখানে আমার ভালো লাগে সেই একটা সাবজেক্টে যাওয়া। বাংলাদেশের সব থেকে ভুল হয় হচ্ছে আমি যেখানে চান্স পাই আমি সেখানেই যাব, কিন্তু পরে বুঝে যে আসলে কোন জায়গায় এসে পড়ছি। ঠিক আছে। রায়হান একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে যে বিদেশে কিন্তু স্টুডেন্টদের এই ধরনের কোনো প্রেশার নাই যে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডাক্তার হতে হবে। জি স্যার। লাইফের গোলটা নিজেকেই ঠিক করতে হবে, যে আমি ফিট কিসের জন্য, যে আমার কি আসলে ম্যাথমেটিক্স ভালো লাগে পড়তে, বা আমি আবারও একটু বলি, রিকল করি, ওয়ার্ল্ডের এক্সট্রা অর্ডিনারি বয় হচ্ছে টেরেস থাও, ম্যাথমেটিক্স এখন। তো টেরেস থাও প্রফেসর, উনি হচ্ছে উনি চাইনিজ মূলত। তো ওনার বয়স যখন 9 বছর, উনি কিন্তু ইউনিভার্সিটিতে তখন অ্যাডমিশন পান। মানে উনি কখনো স্কুল বা কলেজে কখনো পড়াশোনা করেননি। আজকে গুগলেই সার্চ দিলে সবাই পাবে টেরেস থাও। টেরেস থাও নিজের তার থাও থিওরিম আছে, তারপরে হচ্ছে ইনইকুয়ালিটি। তো টেরেস থাও হচ্ছে 20 বছর বয়সে তার ডক্টরেট কমপ্লিট করে, 17 বছর বয়সে ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স পিএইচডি করে 20 বছর বয়সে, এবং হচ্ছে লস অ্যাঞ্জেলস ওখানে যে ইউনিভার্সিটি আছে ইউসিএলএ সম্ভবত, ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া। তো উনি হচ্ছে ওইখানকার প্রফেসর। তো উনি 9 বছর বয়সে কখনো স্কুল বা কলেজে পড়াশোনা করা লাগেনি, সরাসরি উনি এসে পড়ছেন ইউনিভার্সিটিতে। তো ওনার গোলটা কি? উনি ডাক্তারও হননি, ইঞ্জিনিয়ারও হননি, উনি হয়েছেন ম্যাথমেটিশিয়ান। এবং উনি এখনো পর্যন্ত যেটা নিয়ে কাজ করেছেন সেটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, যে মৌলিক সংখ্যার সাথে সবাই পরিচিত, তাই না? তো এই প্রাইম নাম্বার নিয়ে উনি এখনো কাজ করে যাচ্ছেন, এবং উনি পেপার বা ওনার গবেষণা পত্র যেটা উনি প্রকাশ করে যাচ্ছেন। তো উনি কেন ডাক্তার হননি বা ইঞ্জিনিয়ার হননি? এটা হলো বিদেশের সাথে আমাদের একটা পার্থক্য। আমাদের একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে ডিপ্লোমাতে গেলে ভালো করবে, সে হয়তো ভালো টেকনোলজির দিক থেকে ভালো, সে ইন্টারমিডিয়েটে বা এসএসসির পরে সে ডিপ্লোমা পড়বে, পড়ে সে একটা ভালো জব করবে, কিছু তৈরি করবে দেশের জন্য, সেটা ভালো। সে ম্যাথমেটিক্সে ভালো, সে ম্যাথমেটিক্স অনার্স করবে, কন্ট্রিবিউট করবে ম্যাথমেটিক্সে, ফিজিক্স, কেমিস্ট্রি।
কিন্তু সবারই হচ্ছে মানে যেদিন জন্মগ্রহণ করে পরের দিন থেকে বাবা মা ডিক্লিয়ার করে যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে তাকে। এটা কে বলছে? এটা হলো তার উপর একটা প্রেশার, এটা চাপিয়ে দেওয়া তার চাপায় উপরে। দেওয়া। এই চাপিয়ে দেওয়ার ফলে সে আসলে শেষমেশ ডাক্তার ইঞ্জিনিয়ার কিচ্ছু হয় না, বেকার হয়ে বসে থাকে। তারপরে আছে স্যার আর বিসিএস। আরেকটা হচ্ছে যে একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে সে যদি ডিপ্লোমা পড়তো তাহলে সে একটা জব পেত, কিন্তু শুধু অনার্স বা মাস্টার্স করবে কোথাও, এই একটা তার নাম যে সে মাস্টার ডিগ্রি করা ছেলে বা অনার্স করা অমুক সাবজেক্টে, এইটার জন্যই দেখা যাচ্ছে যে সে কোন একটা কলেজ বা কোথাও ভর্তি হলে একটা সাবজেক্টে, ইভেন ইউনিভার্সিটিতে হলেও সে যে কোনো সাবজেক্টে ভর্তি হলে শেষে সে গ্রাজুয়েশনের পরে জব পায় না। জব না পেয়ে সে কিন্তু অন্যরকম হয়ে যায়, কিন্তু দেখা যায় তারই বন্ধু আহ, সে ডিপ্লোমা করে একটা ভালো জব করছে। তো সে কোথায় ফিট, তাকে সেটা ইয়ে করতে হবে। আর একটা হলো যে ইংলিশে আমাদের দেশের মানুষ অনেক দুর্বল আসলে, মানে কম্পেয়ার টু ইন্ডিয়া বা পাকিস্তান। এটা যারা বিদেশে আসে তারা জানে যে এটা কিন্তু অনেক সমস্যা। তো দেখা যায় যে বিদেশে এসে যখন ক্লাসে লেকচার হয় তখন কিন্তু তারা ধরতে পারে না অনেক জিনিস, বা তারা যে বিদেশিদের কাছ থেকে শিখবে তাদের লিঙ্গুইস্টিক ব্যারিয়ারের কারণে তারা কিন্তু শিখতে পারে না। হুম। তো এটা একটা সমস্যা। তো ইংলিশটাকে কিন্তু অবশ্যই মানে আমরা ইংলিশটা, বাইরের দেশ সমস্ত দেশ ইংলিশ শেখে হচ্ছে কমিউনিকেট করার জন্য অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, আর আমরা শিখি হচ্ছে পাস করার জন্য, গ্রামার শিখি অনেক, কিন্তু আমাদের স্টুডেন্টরা একটা কথা বলতে পারে না। হুম। তো এই জন্য ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবেই শিখতে হবে, তাই না? সেটা দিয়ে কথা, সেটাকে ব্যবহার করতে হবে। তো ও যেটা বললো ওর কথা থেকে আর কি কয়েকটা কথা আসলো আমার এটা। জি স্যার। রায়হান ভাইয়ের কাছে একটা কোশ্চেন, যে রায়হান ভাই আপনার দেশের বাইরে যাওয়ার মূল অনুপ্রেরণা কি ছিল? রায়হান। মূল অনুপ্রেরণা ছিল হচ্ছে আমি ম্যাথমেটিক্স খুব ভালো লাগতো আমার, ঠিক আছে, হাই স্কুল থেকে। কিন্তু যখন বিএসসি তে ঢুকলাম, তো কিছু কিছু পিওর ম্যাথমেটিক্স দেখে, ঠিক আছে, আমার মানে ম্যাথমেটিক্স এর কি বলবো, যে ভয় ধরা শুরু হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আমার এই ফিল্ড থেকে একটু অন্য ফিল্ডে প্র্যাকটিক্যাল দিকে যাইতে হবে, ঠিক আছে। আমার ম্যাথমেটিক্স এর পিওর বাদে যেসব মানে কোর্স ছিল, ফাজি ম্যাথমেটিক্স, তারপরে গ্রুপ অ্যাপ্লাইড আর থিওরি, কি। হ্যাঁ, অ্যাপ্লাইড গুলো আমার খুব ভালো লাগতো। তাই আমি চিন্তা করতাম যে ইন্ডাস্ট্রির দিকে যেগুলো আমরা অ্যাপ্লাই করি ওইদিকে গেলে খুব ভালো লাগতো। তারপরে সার্চ করলাম, দেখলাম যে ডেটা সায়েন্স বা এই ধরনের দিকে ম্যাথমেটিক্স দের খুবই ভালো অপরচুনিটি আছে। কিন্তু বাংলাদেশে এমন কোনো অপরচুনিটি নেই যে আমি ডেটা সায়েন্স শিখবো। কিছু কিছু ভার্সিটিতে আছে, কিন্তু নাইট মাস্টার্স এই ধরনের কিছু। তো বাইরের দিকে খোঁজাখুঁজি করে দেখলাম যে এদিকে ভালো আছে, তারপরে সেদিকে আগাইতে থাকলাম। তারপরে স্যার ছিল, স্যারও আমাকে অনেক, মনে করো যে ইমেজ প্রসেসিং যেটা আমরা করছিলাম, এটা ডেটা সায়েন্সের একটা পার্ট। তো ওইভাবে ইন্টারেস্ট আসছে, তারপরে ওইদিকে চেষ্টা করছি যেভাবেই হোক, ঠিক আছে, তারপরে এক সময় সাকসেস আসছে। তো এবার স্যারের কাছে প্রশ্ন, আমাদের স্টুডেন্ট জিন্না আলী, যে কোনো বিষয় সচরাচর মনে রাখার উপায় কি, টেকনিক কি? যতবার হলে ভুলে যাবে ততবার মনে করতে হবে আর কি, ওই বিষয়টাকে আড়ালে রেখে। মনে করো যে কোন একটা ডেফিনেশন তোমার মনে থাকছে না, তো ওইটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা এবং কয়েকবার ওইটাকে রিকল করা আর কি। হ্যাঁ, তো একটা সময় আল্লাহ পাক মনের মধ্যে এটার একটা এমন একটা মানে আন্ডারস্ট্যান্ডিং দিবে, রিয়েলাইজেশন যেটা এটা দেবে, এটা আর ভুলবে না কখনো সে। এটাকে যেমন একটা ইংলিশ ওয়ার্ড কি করে, তার মনে থাকে কিভাবে। জি স্যার। স্যার আরেকজন হানিফ ভাই, তিনি রায়হান ভাইয়ের কাছে কোশ্চেন করছেন যে আইএলটিএস ছাড়া কি লন্ডন যাওয়া যায় পড়াশোনা করার জন্য কিনা? আইএলটিএস ছাড়া লন্ডন যাওয়া যায় কিনা? 2-3 বছর আগে যাইতো, তো হচ্ছে এমওআই দিয়ে, ঠিক আছে, মিডিয়া অফ ইনস্ট্রাকশন। কিন্তু তারপরে ওরা একটা টেস্ট নিত ইউনিভার্সিটি থেকে, কিন্তু এখন আর পসিবল না। এখন হচ্ছে ইমিগ্রেশনেরই রিকোয়ারমেন্ট আছে যে ইংলিশ স্পিকিং টেস্ট পাশ করে আসতে হবে। তো আইএলটিএস হচ্ছে অন্যতম। আইএলটিএস ছাড়া অনেক আছে, জিআরই আছে, ঠিক আছে, তারপর কিছু কিছু ইউনিভার্সিটির নিজস্ব অনেক টেস্ট আছে, টোফেল আছে। কিন্তু একটা কিছু করে আসতেই হবে, কারণ বুঝোই তো বাংলাদেশে এমওআইও যদি ইউজ করো বা, কিন্তু ভিতরে কিছুই থাকে না।
একটা কোশ্চেন করলে বুঝতে পারে না, তো ওরা এটা বুঝতে পারছে এক সময় যে এটা কোনো বিষয় না। আসলে এটা দেওয়াটা ঠিক না। জি স্যার। জি স্যার, স্যার আপনাকে আরো অনেক স্টুডেন্ট সালাম দিয়েছেন স্যার। হুম হুম। দুলাল ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন সেটাও জানতে চাচ্ছে শেখ সাদিয়া অর্নি। আছি, ভালো আছি আল্লাহর রহমতে। যেভাবে ছিলাম সেভাবেই কাজ করি ল্যাবে সব সময়। রানা, সবাই আপনাকে সালাম দিচ্ছে। হুম হুম। আরেকজন একটা কোশ্চেন বিপুল ইসলামের কাছে, সে বলছে স্যার বিদেশি উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্রসেসিংটা একটু যদি বলতেন, উচ্চশিক্ষায় যাওয়ার জন্য প্রসেসিংটা। এটা কোন ধরনের প্রসেসিং? প্রসেসিং তো আহ, এটা তো রায়হান বলবে আর কি। আচ্ছা, রায়হান ভাইয়ের কাছে আমরা একটু যাই যে বিদেশের সবকিছুই কি ইংলিশ? জিন্না আলী জানতে চাইছে। বিদেশ তো আর একটা দেশ না, ঠিক আছে, এক এক দেশের এক এক কালচার। তারপরে ইংল্যান্ডে সবকিছু ইংলিশ, কিন্তু ইংল্যান্ডের আরো পার্ট আছে, ওয়েলস আছে, স্কটল্যান্ড আছে, ওয়েলসের দিকে আবার ওয়েলসের নিজস্ব ভাষা আছে, ঠিক আছে। ইংলিশও বুঝে এখন, ওয়ার্ল্ডে সব জায়গায় মোটামুটি এখন ইংলিশ বুঝে, কিন্তু স্পেন গেলে ওদিকে একটু স্প্যানিশ চলে, ফ্রেঞ্চ চলে, এগুলো চলে, সব দেশে না। সো আমরা এখন অনুষ্ঠানে কিন্তু শেষের দিকে চলে যাব। সো আমরা আমাদের যারা অডিয়েন্স অনেকেই আছে অনেক জায়গা থেকে, সো আমরা অডিয়েন্সদের বলবো যে আপনাদের স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে, আমরা আমাদের গেস্টদের কাছে 30 সেকেন্ড কিংবা 45 সেকেন্ডের মধ্যে সেই উত্তরটা নিয়ে নেব। সো আপনাদের মনের মাধুরী মিশায় যত কোশ্চেন আছে, আমরা যেহেতু দুজন গেস্টকে আগে থেকে বলে রাখছি যে আমাদের স্টুডেন্টরা কোশ্চেন করবে, সো আপনারা আপনাদের কোশ্চেন গুলো করতে পারেন। আমরা 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তরগুলো তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা যারা অডিয়েন্স আছেন অনেকেই, সবার উত্তরগুলোই আমরা নিয়ে নিতে পারি স্যারদের কাছ থেকে। তো আর এস রাহাতকে বলে, আমি ইন্টারে পড়ি, এক্সামের 9 মান্থ টাইম আছে, তবুও ইন্টারের রেজাল্ট তো নেক্সট উইকে অনেক ইফেক্ট করে আমার লাইফে। সো এক্সামে বেস্ট রেজাল্ট করার জন্য আমার করণীয় কি? আর এস রাহাত, সে বগুড়া থেকে কোশ্চেন করছে যে তার করণীয় কি, জাস্ট বাই 30 সেকেন্ডে বলে দেবেন, যাতে আমরা করে সবার অ্যান্সার গুলো দিতে পারি। এটা কি আমি আমি করব? জি ভাই, আপনি করবেন। ইন্টারে আমি পড়াশোনা শুরু করছি, ইন্টারে হচ্ছে প্রি টেস্টের পরে, ঠিক আছে। তো 9 মান্থ তো অনেক সময়, তো এটা কোনো বিষয় না, ঠিক আছে। ইন্টারে আগাইতে হবে। আর হচ্ছে কি, ইন্টারের সিলেবাস একটু একটু বড়, কিন্তু তারপরে এখন তো সিলেবাস অনেক ছোট হয়ে গেছে। আমাদের সময় আরো বড় বড় ছিল, সিলেবাস ছিল, বই অনেক মোটা মোটা ছিল। তো এটা কোনো বিষয় না, 9 মান্থ অনেক সময়। এখন তো কিছুই পড়াশোনা শুরু হয়নি, এখন শুরু করলে সব আগাবে ইনশাআল্লাহ, সমস্যা 24 নেই। ঘন্টাকে যদি প্রপার ইউটিলাইজ করা হয় হুম, তাহলে এই 9 মান্থ লাগবে না তার। সেটাই। তাহলে আপনার কাছে একটা কোশ্চেন, শেখ সাকলাইন, সে বলছে স্যার বাংলাদেশের বর্তমান লেখাপড়ার সাপেক্ষে গণিত নিয়ে পড়া কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? বাংলাদেশে এখন মানে জব বলো আর বিদেশে যাওয়া বলো, সব দিক থেকে যদি বলি, ম্যাথমেটিক্স হচ্ছে বেস্ট। এবং হচ্ছে বাংলাদেশের রেসপেক্টে এখনো পর্যন্ত ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি বা ফিজিক্স, এইগুলা জব কিন্তু বেশি সবচেয়ে। তো তুমি জবের দিক থেকে যদি বলো, আর যদি তুমি গবেষণার দিকে বলো যে আমি ম্যাথমেটিক্স থেকে গবেষণায় কতটুকু সফল হব, তো ম্যাথমেটিক্স ছাড়া কোনো ফিল্ডে গবেষণা করা সম্ভব না, কখনোই না। তো তুমি স্যারের তো যত ইনফরমেশন দিয়েছেন স্যারের প্রথম দিকের স্টুডেন্ট, বিএমই ডিপ্টির স্টুডেন্ট রাফিউর রহমান অপূর্ব ভাই। তো স্যার হ্যাঁ, সালাম দিয়েছেন, এবং স্যার উনি অপূর্ব ভাই ওয়ালাইকুম আসসালাম। বলছিলেন যে স্যার বিএমই ডিপ্টির চেয়ারম্যান ছিলেন শুরুর দিকে। হুম এটা স্যারের ব্যাপারে একটা ইনফরমেশন আমরা স্যার ব্যাপারে রাখতে পারি। এবার হুম, আরেকজন থ্যাংক ইউ। স্টুডেন্ট আমাদের ইব্রাহিম খলিল, সে জানতে চাচ্ছে কানাডা সহ সব দেশে যাওয়ার পর কিভাবে বাংলাদেশের স্টুডেন্টরা ইংরেজি বইগুলো পড়াশোনা করে, কারণ এইটা তো নতুন। ইব্রাহিম খলিলের প্রশ্নের উত্তরে আপনি কি বলেন রায়হান? ইংরেজি বইয়ের কোশ্চেনটা তো মিনিংলেস হয়ে গেছে। ইংরেজি বই তো বাংলাদেশে থাকতেই তো আমরা পড়ি, তাই না? ইংরেজি বই তো সব জায়গায়। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বই তো ইংলিশ, হ্যাঁ, এটা একই বই তো আসলে। এখানে, এটা তো হ্যাঁ, আলাদা বই না। ইন্টারমিডিয়েটে বাংলা। এখানের স্টুডেন্টরাও বাংলাদেশে যে বই পড়ে, অনেক বই সিমিলার আছে, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট ইন্টারমিডিয়েটে বাংলা, তারপরে তো ইংলিশ সব হ্যাঁ, হায়ার এবার লেভেলে। কোশ্চেন জিন্না আলী, সে বলছে 2 ডিসেম্বর তার পরীক্ষা, 1 মাস বাকি, ভালো রেজাল্ট করতে গেলে এমন অবস্থায় কি করে তার পড়া উচিত?
স্যার বলবেন এই উত্তর, 1 মাসে ভালো করার টেকনিক। 1 মাসে ভালো করতে হবে। 1 মাসে ভালো করতে গেলে আসলে তার সিচুয়েশনটা কি সেটা জানা লাগবে আগে, তাই না? তার প্রিপারেশন কতটুকু। যদি তার প্রিপারেশন 80% থাকে, তাহলে তো 1 মাসে তার মানে রেজাল্ট ভালো হবে বাকিটুকু পড়লে। আর যদি তার 80% গ্যাপ থাকে, তাহলে 1 মাসে তো আসলে ভালো করা সম্ভব না, তাই না? এখানে ভালোটা হচ্ছে আপেক্ষিক, ওর সিচুয়েশন কেমন আছে আর ও কতটুকু ডেভেলপ করতে চায় এটার উপর তাই ডিপেন্ড না? করতেছে। সেটাই আর কি। এটা স্যার আরো কিছু আপনাকে আপনার কাছে আরেকটু ইনফরমেশন জানতে লাগে। চাচ্ছেন যে পড়াশোনায় মন বসানোর উপায় কি? জিসান আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছেন। অন্য জায়গা থেকে মন সরে আসতে হবে একেবারেই। এটাই। পড়াশোনা ধ্যান, পড়াশোনা জ্ঞান, এটার মধ্যে লেগে যেতে হবে। হ্যাঁ, আর অন্য সমস্ত জায়গা থেকে সরে আসতে হবে। যে আমি 2 বছর হোক 4 বছর হোক আমি পড়াশোনা ছাড়া আর কিচ্ছু বুঝি না, তাহলে হবে। কিন্তু পড়াশোনার চেয়ে যদি বেশি সময় আমি ফেসবুকিং করি, পড়াশোনার চেয়ে বেশি সময় ফ্রেন্ডের সাথে সময় কাটাই, তাহলে তো আর সেটা পড়াশোনায় মন বসবে না। মনটা কোথায় বসছে সেখান থেকে সেই সেই সেক্টরগুলোকে বাদ দিতে হবে লাইফ থেকে, তাহলে পড়াশোনায় বসবে। আর আরেকটা হলো যে মানুষ ওই খাবারটাই খায় বা ওই ওই খেলাটাই খেলে যে খেলার মধ্যে ইন্টারেস্ট পায়। সে পড়াশোনার মধ্যে সে হয়তো কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, হুম। এটা হলো সমস্যা। তাকে ওখানে ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। স্যার আপনার কাছে তো কোশ্চেন করেই যাচ্ছে, আর একজন লাস্ট কোশ্চেন সে বলে দিছে যে আর কোশ্চেন করবে না। যাই হোক, তার কোশ্চেনটা কি বলছে যে স্যার আমার লাস্ট কোশ্চেন, এখানকার সাবজেক্ট গুলো অনেক হার্ড, বুঝতে প্রবলেম হয়, তো যতবারই পড়ি লাভ হয় না, মনে থাকে না। এখন কি স্যারদের কাছে থেকে বুঝে নেব? আর কতক্ষণ পড়বো, সে আসলে কতক্ষণ পড়বে এটা জানতে চাইছে। এটা কোন সাবজেক্ট, মানে সে কোন লেভেলের স্টুডেন্ট? ও ইন্টারমিডিয়েট লেভেল এক্সপিরিয়েন্স স্যার। অনেক তাকে hard। অনেক, যদি সে না বোঝে, তার কাছে হার্ড মনে হয়, তা সহজ আর কঠিনের সংজ্ঞা আছে একটা। সহজের সংজ্ঞা হলো যাহা জানি তাহাই সহজ, যাহা জানি না তাহাই কঠিন। সহজ আর কঠিনের সংজ্ঞা। তো তার কাছে হার্ড মনে হওয়ার কারণ হলো সে জানে না ওইটা। তাকে জানার জন্য যতটুকু সময় দেওয়া দরকার, সেটা যদি 14 ঘন্টা হয় 14 ঘন্টা তাকে সময় দিতে হবে। দিলে তার কাছে এটা সহজ হবে সব জিনিস। হার্ড বলে কিছু নেই, জানতে হবে। জি স্যার। স্যার আমাদের আরেকজন স্টুডেন্ট বরিশাল থেকে রাকিব হাসান, সে বলছে স্যার গণিত নিয়ে মজার কিছু বলেন, যে গণিত আমার অনেক পছন্দ কিন্তু ফর্মুলা মুখস্থ করতে পারি না। স্যার কিন্তু মজার কিছু শুরুতেই অনেকক্ষণ ধরে বলছে মজার কিছু, তুমি কিন্তু শোটা পুরো থেকে আবার শুনে নিতে পারো, তারপর স্যার যদি 20-30 সেকেন্ডে মজার কিছু বলতে চান আমাদের স্টুডেন্টদের জন্য। আসলে গণিত হলো মুখস্থ করার কিচ্ছু নাই, এটা মজার জিনিস। এবং যেমন আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে টর্ক আছে, টর্ক, জড়তার Physics, ভ্রামক মনে হয়, তাই না? physics। ফিজিক্সে। তো সেটা কিন্তু টাউ ইকুয়ালস আই আলফা সাইন থিটা, জাস্ট হলো এইখানে ইকুয়েশন আর কি। তো এইখানে আসলে আই দিয়ে কি বোঝাচ্ছে, আলফা দিয়ে কি বোঝাচ্ছে, তাই না? থিটাটা কি? তো আমি থিটাটা জাস্ট একটু বলে দিই। যখন তুমি দরজা খোলো তখন জাস্ট অ্যাঙ্গেল, তোমার হাতের সাথে দরজার অ্যাঙ্গেলটা বোঝাই। তো তুমি দেখো এইখানে যখন থিটা যখন 0 হবে তখন টাও মিনিমাম হবে, কারণ সাইন 0-তে 0। তো তুমি 0 ডিগ্রিতে কখনো দরজা খুলতে পারো না। দরজার সাথে তোমার অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি থাকে কখনোই কিন্তু খোলা সম্ভব না। কিন্তু যদি তুমি কখন তোমার জন্য খোলা ইজি, যখন সরাসরি তুমি সোজাসুজি দরজা খোলো, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি হয়, তাই না? তো থিটা 90 মানে সাইন 90তে 1 হয়, তাহলে টাও এখানে কত হয়, ম্যাক্স হয়। টাও ম্যাক্সিমাম হচ্ছে কখন, যখন থিটা 90। এই সময় তুমি হলো সর্বোচ্চ বলটা প্রয়োগ করো এবং দরজাটা সহজে খোলে। তো আমি তোমাকে জাস্ট একটা ম্যাথমেটিক্সের মজার জিনিস বললাম, তুমি আজকে থেকে যতবার দরজা খুলতে যাবে ততবারই এটা মনে পড়বে আমার এই সূত্রটা, যে আমি তো এখন টাউ ইকুয়ালস আই আলফা সাইন থিটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এবং যত তুমি 0 থেকে 90-র দিকে আসবে তত সহজ হবে, আর 90 থেকে যত 0-র দিকে যাচ্ছ তত তোমার জন্য দরজা খোলা কিন্তু কঠিন হবে। কঠিন। ইভেন লাইক তুমি যদি ফুটবলের গোল দেওয়ার ক্ষেত্রে দেখো না, 0 ডিগ্রিতে গোল দিতে গেলে কি হবে, তাই না? তো তোমার আশেপাশেই তোমার সূত্রগুলো সবসময় খেলছে, কাজে লাগছে, কিন্তু তুমি জানো না। তো এগুলো সবই মজার কিন্তু ম্যাথমেটিক্স। এবং আমি তোমাদের জাস্ট একটা ইনফরমেশন দিই, ইন্টারমিডিয়েট যেহেতু, সারা ওয়ার্ল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের
আজকে যে রোবোটিক্স দেখে, যে রোবট সোফিয়া বা এটা সেটা, এইখানে কিন্তু বা ইমেজ প্রসেসিং বা ভয়েস রিকগনিশন, তুমি একটা কথা বললে একটা মেশিন তোমার কথা বুঝতে পারে, তাই না? তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমার ল্যাপটপটাকে অন করো, তোমার মোবাইলটাকে অন করো। এখানে মূল জিনিসটা কি জানো? এখানে মূল জিনিস হলো জাস্ট তোমরা ইন্টিমেটের দুইটা বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স পড়ো, দূরত্বের ফর্মুলা এ এবং বি, দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্ব, স্কোয়ার রুট অফ কি এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটা ইউজ করো। এই ফর্মুলা ইউজ করে কিন্তু করা এটা। তারপরে হচ্ছে ভেক্টর। আমাদের স্টুডেন্ট আপনাদের কাছে বলছেন যে তাদের অনেক কোশ্চেন ছিল, যে অনেক কোশ্চেনের উত্তর তো আমরা আজকে নিতে পারবো না, কারণ আমরা হচ্ছে আজকে আর 2-1 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করে দেবো, কারণ স্যার অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ, একেবারে তারপরে রায়হান আমি ভাইয়েরও অনেক ব্যস্ত। তো আমি তারা এটা চাচ্ছেন যে আপনারা আবার কবে আসবেন, এরকম একটা আচ্ছা, ব্যাপার, আর যে সেটা আবারও আপনাদের ক্লাসে পাবে কিনা, আপনার আবারও আবার আপনাদের কাছে কোশ্চেন করতে পারবে কিনা, কারণ তারা নাকি কোশ্চেন এখন শেষ করেনি, কোশ্চেন করেই যাচ্ছে। কিন্তু আমরা তো আর আচ্ছা, আজকে শোটা বেশি চালাবো না, জাস্ট আমরা এখনই শোটা শেষ করে দেবো, এবং শেষ পর্যন্ত শোতে থাকার জন্য আমাদের দর্শকদের অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ এই শোতে শেষ পর্যন্ত থাকার জন্য। আজকের মতো আমরা এখানে শোটা শেষ করছি, এবং শেষ পর্যন্ত আমাদের দর্শকদের থাকার জন্য দর্শকদের ভীষণ কৃতজ্ঞতা সবার প্রতি। আর অনেক ব্যস্ততার মধ্যেও ডক্টর ফরহাদ বুলবুল স্যার দক্ষিণ কোরিয়া থেকে এবং রায়হান ইসলাম আকাশ ভাই ইংল্যান্ড থেকে এত ব্যস্ততার মধ্যে থাকার জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা পুরো পাই সায়েন্স কেয়ার পরিবারের পক্ষ থেকে। আমাদের যারা স্টুডেন্ট আছে, বাংলাদেশের প্রায় 20+ জেলার স্টুডেন্ট আমরা অলরেডি কানেক্ট করছে। তো আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, আমাদের সকল দর্শকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো প্রোগ্রামটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ধন্যবাদ ইউ ইনভাইট আমাদেরকে করার জন্য। হ্যাঁ ইনভাইট করার জন্য। জি স্যার, আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম।